আসসালামু আলাইকুম। দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন ভারত বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলি, সোশ্যাল মিডিয়া, সর্বত্র একটা গুঞ্জন বা জল্পনা বা খবর এখন খুব প্রবলভাবে দাপিয়ে বেড়াচ্ছে। খবরটি হলো বিতাড়িত প্রধানমন্ত্রী আগামী 6 মাসের মধ্যে, মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তো অক্টোবর নভেম্বর মাসের মধ্যে তিনি দেশে ফিরছেন। এই সংবাদে কেউ খুশি, কেউ ভীত, কেউ খুব আনন্দিত, কেউ ভীষণ চিন্তিত। আর এই খুশি, ভয়, আনন্দ, দুশ্চিন্তা একটা কথা বুঝিয়ে দিচ্ছে, শেখ হাসিনার এই দেশে ফেরার খবর স্রেফ জল্পনা নয়, স্রেফ ভিত্তিহীন কোনো গুজব কোনো দিক থেকে বাইরে ছড়িয়ে দেওয়া হয়নি। এমনটা ঘটার যথেষ্ট সম্ভাবনা আছে, অর্থাৎ তার দেশে ফেরার সম্ভাবনা প্রবল। রাজনীতিতে কোনো কিছু হঠাৎ ঘটে না, সব কিছুর মধ্যে একটা প্রক্রিয়া থাকে। যে প্রক্রিয়া সবসময় সাদা চোখে দেখা যায় না। দেখা যায় না মানে যে তার কোনো অস্তিত্ব নয় তা কিন্তু নয়। 2024-এর 4 আগস্ট রাতেও শেখ হাসিনা জানতেন না যে পরদিন 5 আগস্ট তাকে প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিতে হবে। এটা শুধু তিনি যে ভাবেননি তা নয়, বাংলাদেশের কয়টা মানুষ জানতো সে ঘটনা, যে 5 তারিখ দুপুর শেষ হওয়ার আগেই তাকে চলে আসতে হবে। খুব কম সংখ্যক মানুষ যারা হাসিনার পতন ঘটাবার ষড়যন্ত্রে যুক্ত ছিল, কেবল তারাই জানতো, মানে সেনাবাহিনীর এবং যে দেশি বিদেশি রাষ্ট্রদূতরা, দেশি বিদেশি রাজনীতিবিদরা, তারা জানতেন। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে তাই এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা সবচেয়ে আলোচিত প্রসঙ্গ এবং প্রশ্ন বটে, যে শেখ হাসিনা ফিরছেন। তিনি কি সত্যিই ফিরছেন? একসময় যাকে মনে করা হয়েছিল রাজনৈতিকভাবে শেষ, নির্বাসিত, বিচ্ছিন্ন, আজ তাকে ঘিরে আবার কেন এত আলোচনা? কেন ভারতীয় মিডিয়ায় তার ফিরে আসা নিয়ে ধারাবাহিক বার্তা দেয়া শুরু হয়েছে? আনন্দবাজার, হিন্দু, সমস্ত কাগজে। কেন বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান 2 দিন আগেও বলেছেন, দেশে ফিরলে শেখ হাসিনা পুনর্বিচারের সুযোগ পাবেন, সুবিচার পাবেন? কেন বললেন এ কথাটা? এটা যদি বড় কোনো ইঙ্গিত বলে কেউ মনে না করেন, কারোর যদি সেরকম মনে না হয়, তাহলে বলতেই হয় যে তিনি রাজনীতির ভাষা বোঝেন না। শুধু জাহেদুর রহমান নন, জুলাই আন্দোলনের ছাত্র নেতারা, আর তারা বলছেন পতিত ফ্যাসিস্টকে ফেরাবার একটি ষড়যন্ত্র চলছে। তো হঠাৎ এসব কথা কেন উঠছে? মাহফুজ আলম কেন তার ফেসবুক পোস্টে এরকম কথা লিখলেন? আজকের এই ভাষ্যে, এই প্রতিবেদনে আমরা খুঁজে দেখব শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন কি শুধুই রাজনৈতিক গুজব, নাকি দক্ষিণ এশিয়ার নতুন ক্ষমতার খেলায় এটি বাস্তব এক অন্য রকম অধ্যায়ের সূচনা। 2024 সালের জুলাই আন্দোলনের কথা মনে করুন। রাস্তায় লাখো তরুণ, রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র জনরোষ, ক্ষমতার ভিত কাঁপছে। আর তারপর বাংলাদেশের দীর্ঘতম সময়ের ক্ষমতাধর নেত্রী শেখ হাসিনার পতন। তখন মনে হয়েছিল এ হলো হাসিনার ইতিহাসের শেষ অধ্যায়, মানে হাসিনার উপন্যাস শেষ হয়ে গেল। আওয়ামী লীগ আর কখনো দাঁড়াতে পারবে না। বাংলাদেশ ঢুকে গেছে হাসিনা পরবর্তী বা পোস্ট হাসিনা যুগে। কিন্তু ইতিহাস খুব কম সময়ই সরল রেখায় চলে। ইতিহাসের চলা নদীর মতো আঁকাবাঁকা পথ ধরে। প্রথমে এলো অন্তর্বর্তী সরকার, 18 মাসের অপশাসন, কুশাসন, মানুষ অতিষ্ঠ। তারপর নির্বাচন, বিএনপির বড় বিজয়, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার,
জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের অনেকেই নির্বাচনে পরাজিত হলেন। যে বিপ্লবী ঐক্য একসময় অপ্রতিরোধ্য মনে হয়েছিল তা ধীরে ধীরে ভাঙতে শুরু করলো। ভাঙতে ভাঙতে একেবারে চৌচির। কেন? কারণ আন্দোলন আর রাষ্ট্র পরিচালনা এক জিনিস নয়। রাস্তায় স্লোগান দিয়ে ক্ষমতা দখল করা যায়, কিন্তু রাষ্ট্র চালাতে লাগে সংগঠন, প্রশাসন, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে জ্ঞান, আর সবথেকে বড় প্রয়োজন দূরদৃষ্টি আর স্থিতিশীলতার জন্য যে কাজ দরকার হয় সেই কাজ। আর সেখানেই শুরু হয়ে গেল নতুন বাস্তবতা, তাই না? বাংলাদেশের মানুষের একটি বড় অংশ খুব দ্রুত বুঝতে শুরু করলো পুরনো ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ থাকলেও, হাসিনার বিরুদ্ধে ক্ষোভ থাকলেও নতুন ব্যবস্থা অসহ্য। আগে হাসিনার আমলে অবিচার ছিল, কিন্তু এত মাৎসন্যায়, এত অপশাসন, কুশাসন ছিল না। অন্তর্বর্তী সরকারের 18 মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংখ্যায় ছাড়িয়ে গেল শেখ হাসিনার 15 বছরের রেকর্ড। সংবাদপত্র হয়ে গেল প্রশাসনের ধামাধরা পুতুল। মব জাস্টিসের নামে শুরু হয়ে গেল হত্যার নির্বিচার রাজনীতি, আর সেটাই হয়ে উঠল রাষ্ট্র ব্যবস্থার পরিচয়। আর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস মব জাস্টিসকে একান্ত নির্লজ্জের মতো বললেন জনরোষের স্বাভাবিক বহিঃপ্রকাশ। চমৎকার। ধরা যাক দু একটা ইঁদুর এবার। আমার কথা নয়, জীবনানন্দ দাশের কবিতার লাইন। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল দ্রব্যমূল্য, অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রশাসনিক অদক্ষতা, একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়া, বিদেশে রপ্তানি বন্ধ, টাকার অভাবে আমদানি বন্ধ, ক্ষমতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব, প্রবলতম দুর্নীতি, এবং সবচেয়ে বড় যেটা সেটা হলো মৌলবাদীদের দাপাদাপি। দেশকে মধ্যযুগের অন্ধকারে নিয়ে যাওয়ার ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেল বাংলাদেশ জুড়ে। আর তখনই মানুষের স্মৃতিতে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। যাকে একসময় বলা হচ্ছিল স্বৈরাচার, তাকেই নিয়ে মানুষ বলতে শুরু করলেন একজন নয়, 1 থেকে 2, 2 থেকে 200, 200 থেকে 2000, 2 লাখ, 2 কোটি। তারা বলতে শুরু করলেন আগে তবুও সিস্টেম চলতো, রাষ্ট্র অন্তত স্থিতিশীল ছিল, আইন শৃঙ্খলা ভালো ছিল, মানুষের হাতে কাজ ছিল, পেটে ভাত ছিল। এটাই রাজনীতির সবচেয়ে জটিল মনস্তত্ত্ব। ক্ষমতাচ্যুত নেতারা কখনো কখনো ক্ষমতায় থাকাকালীন সময়ের চেয়ে পরে বেশি কার্যকর বলে মনে হতে শুরু হয়। জীবিত জুলিয়াস সিজারের চেয়ে মৃত জুলিয়াস সিজার আরো বেশি শক্তিশালী। কিন্তু এখানেই গল্প শেষ নয়। আসল নাটক শুরু হয় আন্তর্জাতিক রাজনীতিতে। ভারতের হস্তক্ষেপে তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হলো 17 বছর পর। নির্বাচনে বিএনপির বিপুল জয় এলো। অনেকেই বলল ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের দরুন। এ কথাটা আমার কথা নয়, বাংলাদেশের মানুষ, জামাত পর্যন্ত তাই বলেছে, যে ইঞ্জিনিয়ারিংয়ের একটি অংশ ছিল বিএনপির পক্ষে আওয়ামী লীগ সমর্থকদের বড় অংশের ভোট দান। জিতল বিএনপি 2/3 বেশি মেজরিটি নিয়ে। ভারত বন্ধুত্বর হাত বাড়িয়ে দিল সেই তারেক রহমানের আসার আগে থেকে। আন্তরিকভাবে বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক পাকা করতে চেয়েছিল ভারত, কারণ দিল্লি বুঝেছিল নতুন বাস্তবতা মেনে নেয়াই বাস্তববাদী কৌশল। কিন্তু এরপর কি হলো? ঢাকা ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকলো, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক উষ্ণতা বাড়লো, জোর কদমে শুরু হলো পাকিস্তান বাংলাদেশ নতুন মৈত্রী পর্ব। ভারত নির্ভরতা ছেড়ে বাংলাদেশ মাল্টি অ্যালাইনমেন্ট নীতির দিকে যাচ্ছে, এই বার্তা স্পষ্ট হতে থাকলো। ভারতের কাছে এটি শুধু কূটনৈতিক বিষয় নয়, বাংলাদেশ ভারতের উত্তর পূর্বের নিরাপত্তা, বঙ্গোপসাগরীয় কৌশল এবং আঞ্চলিক প্রভাবের কেন্দ্রবিন্দু। দিল্লি অতএব ভাবতে বাধ্য হলো
তারেকের বর্তমান সরকার ভারতের কৌশলগত স্বার্থের বিরুদ্ধে গিয়ে চীন পাকিস্তানের ঘনিষ্ঠ যদি হয়, যেটা হচ্ছে, তাহলে ভারতের সামনে বিকল্প কি? তারেকের বিকল্পটা কি? আর ঠিক তখনই আবার দৃশ্যপটে ফিরে আসতে শুরু করলেন প্রবলভাবে শেখ হাসিনা। ভারত বুঝলো বাংলাদেশে একমাত্র বিশ্বাসের জায়গা আওয়ামী লীগ, একমাত্র বিশ্বাসের পাত্রী শেখ হাসিনা। প্রথমে ছোট ছোট ইঙ্গিত, ভারতীয় আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দিতে থাকলো ভারত, প্রেস কনফারেন্স করতে দিতে থাকলো তাদের দলের মানুষদের। কিন্তু আর এই সমস্ত প্রেস কনফারেন্সে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ ব্যবহার করতে থাকলেন নেত্রী। অনলাইন বৈঠক শুরু হতে থাকলো দলীয় নেতৃত্বের সঙ্গে, সারা পৃথিবীর সঙ্গে। আমি ফিরবো, এই ধরনের বার্তা বেরিয়ে আসতে থাকলো নেত্রীর কাছ থেকে। আওয়ামী লীগপন্থী সামাজিক মাধ্যমে কামব্যাক ন্যারেটিভ শুরু হয়ে গেল। বোঝাই যাচ্ছিল বিএনপি সরকারের হাসিনাকে ফেরত দেওয়ার দাবিকে ভারত তো গুরুত্ব দিচ্ছেই না, বরং শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে ভারত তাকে কামব্যাকের লড়াইয়ে হাতে হাতিয়ার তুলে দিচ্ছে। এখন শুধু সমর্থন, মানসিক, রাজনৈতিক, কূটনৈতিক, দরকার হলে পরে আসবে সামরিক সমর্থনের পালা। এখন আসি সবচেয়ে রহস্যময় অংশে। সম্প্রতি রাজনৈতিক মহলে একটি গোপন বৈঠকের আলোচনা ছড়িয়ে পড়ে। এই গোপন বৈঠকটি হয় গত 7ই মে। আওয়ামী লীগের কয়েকজন সাবেক শীর্ষ নেতামন্ত্রী দিল্লির পান্ডারা রোডে শেখ হাসিনার কঠোর নিরাপত্তা বেষ্টিত বাসভবনে যাওয়ার সুযোগ পেলেন। বলা বাহুল্য, সুযোগটা করে দিয়েছে ভারত সরকার, না হলে সম্ভব ছিল না। দীর্ঘ বৈঠক হয় ওই নেতাদের সঙ্গে, তার নেত্রীর রাজনৈতিক আলোচনা হয় এবং সেখানে শেখ হাসিনা একেবারে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করার মতো করে বলেন, বর্ষার শেষে শীতের শুরুতে আমি দেশে ফিরব, মানে অক্টোবর নাগাদ, অক্টোবর নভেম্বর, আজ থেকে প্রায় 6 মাস পরে, যে কথা এর আগেও বললাম। এই তথ্য প্রকাশ্যে স্বাধীনভাবে যাচাই আমি করার দরকারও নেই আমার, কারণ সেই বৈঠকে ব্যক্তিগতভাবে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বাংলাদেশের এক সাবেক মন্ত্রী আমাকে সবিস্তারে পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে বলেছেন সেদিনের সেই সাক্ষাৎকারের কথা। তার কথায় নেত্রী আগের মতোই সুস্থ, সতেজ, প্রাণ শক্তিতে ভরপুর, সবার সঙ্গে সহজভাবে কথা বলেছেন, সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেছেন। মধ্যাহ্নভোজে কী কী খাওয়ানো হয়েছিল তার নিজের পছন্দ করা সেটাও আমাদেরকে জানিয়েছেন এবং সবাইকে দৃঢ়তার সঙ্গে বলেছেন, এই শীতে ফিরছি দেশে, তোমরা তৈরি হও। নেতারা জবাবে বলেছেন, আপনি যেদিন দেশে ফিরবেন সেদিন পৃথিবীর সবচেয়ে বড় জনতার জমায়েত আপনাকে স্বাগত জানাতে চলে আসবে ঢাকায়। শেখ হাসিনার এই বৈঠক বাংলাদেশের রাজনৈতিক গুঞ্জনকে নতুন মাত্রা দিয়েছে, কারণ প্রশ্নটা এখন আর শুধু তিনি ফিরবেন কি না এটা নয়, প্রশ্নটা হলো কে তাকে ফিরিয়ে আনতে চাইছে এবং তিনি ফিরে আসতে কবে পারবেন। এখানেই আসে ভারতের সম্ভাব্য ভূমিকা। ভারত কি আবার শেখ হাসিনাকে তাদের একমাত্র স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে দেখছে এখনো? এখন ভারতের সমস্ত বিশ্লেষক বলছেন হ্যাঁ, কারণ দিল্লির কাছে আওয়ামী লীগ ছিল সবচেয়ে প্রেডিক্টেবল পার্টনার। সীমান্ত নিরাপত্তা, বিচ্ছিন্নতাবাদ দমন, কানেক্টিভিটি, আঞ্চলিক কৌশল, সবখানেই আওয়ামী লীগ ভারতের সঙ্গে গভীরভাবে সমন্বিত ছিল। বিএনপির তারেক রহমান, বিএনপি এরা রিলায়েবল ও প্রেডিক্টেবল পার্টনার আগেও ছিল না। এদেরই মাধ্যমে ওই 10 ট্রাক অস্ত্র পাচার হতে আসছিল ভারতের উগ্রপন্থীদের হাতে তুলে দেওয়ার জন্যে। তারা সেদিনও পার্টনার ছিল না, বিশ্বাসযোগ্য ছিল না, এবারও হতে পারল না এবং প্রমাণ হয়ে গেল সব ডিম এক ঝুড়িতে রাখা উচিত নয়। এই তত্ত্বটা ভুল প্রমাণ হয়ে গেল
এবং ভারত আবার নির্ণায়কভাবে হাসিনার দিকে। সুতরাং ভারতের দৃষ্টিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন মানে শুধু একজন নেত্রীর প্রত্যাবর্তন নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক দিক নির্দেশ আবার প্রভাবিত করার দিন আসছে। কিন্তু বাস্তবতা কি এত সহজ? একদমই নয়। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়। দেশে ফিরলে তার জেল হতে পারে ফাঁসির দড়ি। অত সহজ নয়। এটা জেনে রেখে দেবেন, ভারত থাকতে শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ফাঁসি কাঠে ঝোলাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই, বলে দিলাম, লিখে নেবেন। সুতরাং জেলে পাঠাক আর যেখানেই পাঠাক না কেন, হাসিনা এবার ফিরবেন। ভারত এবার দৃঢ়ভাবে হাসিনার পেছনে। দেশের মানুষের একটি অংশ এখনো বলা হচ্ছে নাকি তার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল, নিশ্চয়ই ছিল, কিন্তু তাদের সংখ্যা কমে আসছে, বিপুলভাবে কমে আসছে। রাষ্ট্রযন্ত্রের ভেতরে বিভাজন আছে এবং তারাও বিরোধিতা করবে হাসিনার। এবং সবার উপরে আঙ্কেল স্যাম আমেরিকা, ট্রাম্প সাহেবের চীন দৌত্য ব্যর্থ হয়ে গেছে, পাকিস্তানের কাছ থেকে পাওয়ার কিছু নেই এখন। ফলে আমেরিকার ভারতমুখী হওয়া ছাড়া সামনে কোনো পথ নেই। আর ভারত এই সুযোগ কাজে লাগাতে অনেকটা এগিয়ে গিয়েছে ইতিমধ্যে। এসবের বাইরে জমিনি স্তরে আর একটা বড় ঘটনা ঘটেছে, যার সাথে বাংলাদেশের বিশাল সম্পর্ক। পশ্চিমবঙ্গে জামাতের স্নেহধন্য, জামাতের প্রেমীমত্ত মমতা জমানার পতন ঘটেছে এবং বিজেপি এসেছে ক্ষমতায়। বাংলাদেশের ব্যাপারে একটা চরম সিদ্ধান্ত নেওয়ার পথে বড় বাধা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাধা এখন দূর হয়েছে। মমতা এখন ইঁদুরের গর্তে ঢুকে গেছে। আগে সিংহের মতো হুঙ্কার দিতেন, সিংহের বাচ্চা হতো চিড়িয়াখানাতে মমতার সৌজন্যে, মানে মমতা তাদেরকে কি বলবো, মমতার সৌজন্যে চিড়িয়াখানায় বাঘের বাচ্চা হচ্ছে, সিংহের বাচ্চা হচ্ছে। সেই বাধা, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নামক বাধাটি দূর হয়েছে। আগামীতে অনুপ্রবেশকারীদের পুশব্যাক নিয়ে একটা ভীষণ বড় রাজনৈতিক সংঘর্ষ হতে চলেছে ভারত বাংলাদেশের মধ্যে। এর ফলে একেবারে পঙ্গু হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি। তার ঢেউ লাগবে রাজনীতিতে, পুরো সমাজে। আর তখনই ফিরবেন শেখ হাসিনা। আর সেটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নাটকীয় এবং ঝুঁকিপূর্ণ রাজনৈতিক প্রত্যাবর্তনগুলোর মধ্যে সবার ওপরে। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে, বাংলাদেশ কি তাহলে পোস্ট হাসিনা এরাতে ঢুকলো, নাকি আবার হাসিনার রিএন্ট্রি, হাসিনার পুনরাবির্ভাব, হাসিনার প্রত্যাবর্তনের যুগটা শুরু হলো? ইতিহাস বলে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কোনো নেতাকে শেষ ভাবা বিপজ্জনক। ইন্দিরা গান্ধী ফিরেছিলেন, নওয়াজ শরীফ ফিরেছিলেন, বেনজির ভুট্টো ফিরেছিলেন, এরদোয়ান তুরস্কের, তিনিও পতনের মুখ থেকে ফিরে এসেছিলেন। কারণ রাজনীতি শুধু নির্বাচন নয়, রাজনীতি হলো স্মৃতি, রাষ্ট্রযন্ত্র, আন্তর্জাতিক শক্তি এবং ক্ষমতার দীর্ঘ খেলার সমন্বয়। তাই আজ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় রহস্য এটাই, শেখ হাসিনা ফিরে আসছেন। এটা রহস্য নয়, একটা বড় প্রশ্ন এবার, তিনি কবে ফিরছেন, কবে? হয়তো উত্তরটা আমি বললাম পুরোপুরি পরিষ্কার অনেকের কাছে মনে নাও হতে পারে, কিন্তু একটি বিষয় স্পষ্ট, যাকে অনেকেই ইতিহাসের বাইরে চলে গেছেন ভেবেছিলেন, তিনি আবার বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ফিরে এসেছেন। আর রাজনীতিতে কেন্দ্রে ফিরে আসা মানে কখনো কখনো খেলা শেষ হয়নি, খেলা নতুনভাবে শুরু হলো। আজকের এই প্রতিবেদন কেমন লাগলো আপনাদের বলবেন, কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন।